সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি রমজানের বিশেষ অনুষ্ঠান রু অফ দ্য হেলদি আড্ডায়। আমি নায়লা বাড়ি আছি আপনাদের সাথে, আর আমাদের সাথে আড্ডা দিতে আছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের মেডিসিন এবং থাইরয়েড বিশেষজ্ঞ প্রফেসর ফরিদুল আলম। স্যার কেমন আছেন? আছি, ভালো আছি। আপনাকে ধন্যবাদ আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আজকে আমরা আপনার কাছ থেকে জানতে চাই, রমজানে যারা হরমোন রোগী আছেন, মানে হরমোনের যাদের সমস্যা আছে, যেসব রোগী আছেন, তারা কিভাবে প্রিকশন নেবে এবং রমজানে তারা কি কি করতে পারে? হ্যাঁ, যেমন আমি বিশেষ করে থাইরয়েড ডিজিজ দেখি। আমি থাইরয়েড রোগীদের জন্য একটা বিশেষ প্রবলেম, তাদের আমরা বলি সকালবেলা খাওয়ার 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে খেতে, কিন্তু ইফতারের আগে তো সে খেতে পারবে না। এই জন্য তাদের জন্য আমাদের পরামর্শ যে তারা শেষ রাত্রে যখন উঠবেন তখনই এটা খেয়ে নেবেন, এবং তারপরে কিছুক্ষণ দেরি করে তারা সেহেরি খাবেন। তখন তাদের এই মেডিসিনের অ্যাকশন পুরো হবে, না হলে তাদের মেডিসিনের অ্যাকশন কমে যাবে এবং তাদের প্রবলেম হবে। যে তারা যেন সেহেরির আগে ওষুধটা খান, এটা হচ্ছে তাদের জন্য আমাদের বিশেষ। আর যারা ডায়াবেটিস রোগী আছেন তাদের জন্য পরামর্শ হচ্ছে তারা যে ওষুধটা লং অ্যাক্টিং ওষুধ যেগুলো আমরা দেই, সেগুলো সন্ধ্যারাত্রির পরিবর্তে তারা শেষ রাত্রে ব্যবহার করবেন, যাতে তাদের পুরা দিন তাদের সুগার মেনটেন থাকে। স্যার, হরমোনাল ডিজিজগুলো কি আসলে জেনেটিক্যালি আসে নাকি এমনিতেও ইমব্যালেন্স হতে পারে? আমাদের যেমন ডায়াবেটিস, থাইরয়েড ডিজিজ, এগুলো বেশি বংশগত, অর্থাৎ জেনেটিক্যালি এটা ডিটারমাইন্ড থাকে। স্যার, থাইরয়েড হরমোনের যদি কোনো ইমব্যালেন্স হয় তাহলে কি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে? না, ঠিক তাই না। তবে আমরা দেখছি যে ডায়াবেটিস রোগীদের অ্যাবাউট 10 to 20% রোগীর থাইরয়েডের প্রবলেম আছে। আবার যাদের থাইরয়েডের প্রবলেম আছে তাদেরও ডায়াবেটিস রোগী আছে, কিন্তু একটা হলে আর একটা থাকবে না। এটা জেনেটিক যে কোড আছে, নাম্বার আছে, এটা খুব কাছাকাছি, যে কাজেই তাদের একটা সম্ভাবনা থেকে যায়। থাইরয়েডের বিশেষ কোন লক্ষণগুলো আসলে দেখা দিলে একজন মানুষ ডক্টরের শরণাপন্ন হবে? প্রথমত তার যদি গলার সামনে একটু ফোলা দেখে তাহলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। সেটা অল্প বয়সে হতে পারে, বেশি হতে পারে। তারপরে থাইরয়েডের দুটো রোগ আছে, যে দুটো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম, একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজম হলে তার অন্তত ক্ষুধা লাগে, তার গরম লাগে, তার মেজাজ খারাপ হয়, সে খাচ্ছে অথচ শুকিয়ে যাবে, সে বুক ধরপড় করবে, তার আত্মীয় স্বজনের সাথে মিসবিহেভ করবে। হাইপার হয়ে গেলে, মানে বেশি হয়ে গেলে, বেশি হরমোন যদি তার বেশি হয়ে যায় তাকে হাইপার। আর যাদের হরমোন কমে যায় তার বিপরীত হবে, তার শীত লাগবে, সে সব সময় আনন্দ স্ফূর্তি থেকে দূরে থাকবে, সে মোটা হয়ে যাবে, তার খেতে ভালো লাগবে না, অল্প খেলেই মনে হবে যে অনেক খেয়ে ফেলেছি, কিন্তু তারপরেও সে মোটা হয়ে যাচ্ছে। তাহলে ওবেসিটির একটা কারণও হতে পারে, যে থাইরয়েডিজম একটা কারণ হতে পারে, হাইপোথাইরয়েডিজম একটা ছোট কারণ হতে পারে। এছাড়া এই যে গায়ে লোম দেখা দেয়, মুখে লোম দেখা দেয়, এগুলোর সাথে কি কোনো রিলেশন আছে? আমাদের পৃথিবীতে লোম হওয়াটা বেশিরভাগ হচ্ছে বংশগত, আর কিছু কিছু আছে যে তাদের হরমোনের ইমব্যালেন্স হয়ে যায়। যেমন ফিমেলে যদি তার টেস্টোস্টেরনের পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ মেল হরমোন বেশি আসে, তাহলে তার দেখা দিতে পারে। স্যার, কি কি কারণে এই যে হরমোন ইমব্যালেন্স গুলো হতে পারে? আমাদের পিটুইটারি গ্ল্যান্ড আছে, যেটা ব্রেনের কাছে আছে, সে সমস্ত হরমোন নিয়ন্ত্রণ করে। যখনই আমাদের বডির কোনো হরমোন কমে যায়, সে তাকে বলে যে প্রডিউস মোর, সে একটা ইনস্ট্রাকশন দেয়। সেই পিটুইটারি গ্ল্যান্ডের প্রবলেম হলো হরমোন ইমব্যালেন্স হতে পারে। অথবা হরমোন প্রডিউসিং যে সমস্ত গ্ল্যান্ড আছে, যেমন অ্যাড্রিনাল গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, ইনসুলিন প্রোডাকশন, প্যানক্রিয়াস, সেগুলো যদি টিউমার বা ইনফেকশন বা এ ধরনের ক্যান্সার হয়, তাহলে তার ইমব্যালেন্স হতে পারে। স্যার, এমন কোনো ডায়েট কি আছে যেই ডায়েট দিয়ে এই হরমোন বা পিটুইটারি গ্ল্যান্ডের কথা বললেন সেটাকে সিকিউর রাখা সম্ভব? এটা সিকিউর রাখা হচ্ছে আমাদের হেলদি লাইফের মূলই হচ্ছে যে আমরা যদি লাইফকে চালু রাখি, আমরা যদি এক্সারসাইজ করি, আমাদের শরীরের সবসময় কর্ম উদ্দীপনায় ভরা থাকে, তাহলে আমাদের শরীর অনেক সুস্থ থাকে। অর্থাৎ এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট সবার জন্য। এক্সারসাইজ, বডি ওয়েট, এক্সারসাইজের মানে কোনো তুলনা নেই। আচ্ছা, এটার বিকল্প কিছুই নেই। কিন্তু এখন তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যাদের ওয়েট একটু বেড়ে যায় বা যারা একটু হেলথ কনসিয়াস, তারা ফুডের ব্যাপারে অনেক বেশি কনসার্ন থাকে, কিন্তু সময়ের কারণে হোক বা কাজের কারণে হোক সে তার এক্সারসাইজগুলো সময় মতো করতে পারে না। হ্যাঁ, সেক্ষেত্রে তাদের অন্য সময় যেমন বের করে, সে খাবার জন্য সময় বের করে, সে সাজার জন্য সময় বের করে, সে তার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য বের করে, তাকে তার জীবনের জন্য এটা বের করতে হবে, সময় বের করতে হবে। আর এটা হচ্ছে মাস্ট এক্সারসাইজ। তাকে একটা সময় ওখানে রাখতে হবে, যে আমি হাফ অ্যান আওয়ার অফ মাই লাইফ আই রেগুলারলি স্পেন্ড ফর
এক্সারসাইজ। আমরা কি তাহলে এখন এক্সারসাইজকে বায়োলজিক্যাল নিডের মধ্যে ফেলতে পারি? অবশ্যই এক্সারসাইজ সেটা ইনস্ট্রুমেন্টাল হতে পারে, আপনি হাঁটতে পারেন, আপনি ফ্রি যোগা করতে পারেন, আপনার যে কোনো রেজিস্টিভ অ্যাক্টিভিটি যেটা কাজ করলে আপনার হার্ট রেট বেড়ে যাবে, আপনার মাসেল অ্যাক্টিভ হবে, সেটা এক্সারসাইজ। ইট মে নট বি যে আপনি জিমে যাবেন, আপনি বডি বিল্ড করবেন বা এক্সারসাইজ করবেন, ইট ডাজন্ট ম্যাটার, আপনাকে রেজিস্টিভ ওয়ার্ক করতে হবে, যে করলে আপনার বডির সার্কুলেশন বাড়ে। ওকে স্যার, এমন কোনো ফুডের কথা আমাদেরকে যদি একটু বলতেন যে যেটা থাইরয়েড হরমোনের জন্য ভালো। আমাদের থাইরয়েড হরমোনের জন্য ভালো না, যেগুলো থাইরয়েড হরমোন থাইরয়েড থেকে ক্ষতি করতে পারে, এরকম আমরা কতগুলো ফুড আছে, যেমন ধরেন যদি ক্যাবেজ বা এই জাতীয় ক্যাবেজ জাতীয় যে সমস্ত খাবার আছে, সেগুলো খেলে থাইরয়েড গ্ল্যান্ডে দেখা যায় যে আয়োডিন ব্যালেন্সটা কমিয়ে দেয়। সে ধরনের খাবার পরিহার করা ভালো। তবে যারা নিয়মিত খাবার খান, সুষম খাবার খান, আয়োডিন রিচ খাবার খান, তাদের জন্য এই প্রবলেম না। কিন্তু যারা খুব সিলেক্টিভ খান, যাদের খাবার ওরা ব্যালেন্স না, তাদের জন্য এই ক্যাবেজ জাতীয় খাবার আমরা টার্নিপ, ক্যাবেজ এগুলো খাওয়ার জন্য পরিহার করতে, অথবা না কম খাওয়ার জন্য আমরা বলবো। স্যার, লবণ অনেক সময় রান্না করে, মানে রান্না করার ব্যাপারটা নিশ্চয়ই আপনি জানেন যে এক ধরনের মিথ আছে, রান্না করলে লবণের যে গুণাগুণ সেটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনার। আসলে কিছুই গুণ নষ্ট হয় না। কেমিক্যাল সাবস্টেন্স যেগুলো, সেগুলো যতক্ষণ পর্যন্ত সে যে স্টেটেই থাক, সেটা মানে বায়বীয় থাক আর গ্যাসীয় থাক আর হিটেড থাক আর যে অবস্থা, তার প্রপার্টি কোনো চেঞ্জ হয় না, সেম। তাহলে রান্না করে খেলেই কি আর কাঁচা খেলেই কি, আর ওটাকে আপনি ব্লেন্ড করে খান আর গুঁড়া করে খান, একই রকম ব্যাপার। সোডিয়াম ক্লোরাইড ইজ সোডিয়াম ক্লোরাইড, এটা কেমিস্ট্রি লোকরা বুঝবেন, এরা বায়োকেমিস্ট্রি লোকরা বুঝতে পারবেন, কাজে ওইটার কোনো গুণগুণ নষ্ট। আমার একটা প্রশ্ন ছিল যে আয়োডিনের ব্যাপারে। এখন তো আমরা লবণের মধ্যে আয়োডিন থাকে, এটা আমরা জানি। আপনি থাইরয়েড গ্ল্যান্ডের কথা যেটা বললেন যে আয়োডিনের সাথে অ্যাড করার ব্যাপার, এটাতে কি আসলে লাভ হয় বা ক্ষতি হয়, এরকম কোনো ব্যাপার কি আছে? হ্যাঁ, আমাদের দেশে আয়োডিন লবণ মোটামুটি ভালো অবস্থায়, ভালো যে ইন্টারন্যাশনাল পদ্ধতিতে সেটাই মিক্স করা হয়। তবে কিছু কিছু লবণ চলে আসে সরাসরি সমুদ্রের এখান থেকে। তাছাড়া সব লবণই ভালো এবং সেটা আমাদের খেলে কোনো অসুবিধা নেই এবং সেটা পরিণত মাত্রায় আছে। তবে হ্যাঁ, অতিরিক্ত আয়োডিন খেলে আবার থাইরয়েডের প্রবলেম হয়। ওকে স্যার, আমরা রুহ আফজা দিয়ে একটা নতুন রেসিপি বানাবো, চলুন আমরা কিচেনে গিয়ে কথা বলি। ওকে, থ্যাংক ইউ। আজকে আমরা বানাবো রুহ আফজা আলমন্ড মিল্কশেক। ভেরি গুড। এবং এই আলমন্ডটা বানানোর জন্য আমাদেরকে সারা রাত, মানে 12 ঘন্টা আলমন্ডটা ভিজিয়ে রাখতে হয়েছে। তারপরে খোসা খুলে এটাকে ব্লেন্ড করে আমি চিজ ক্লথ অথবা মার্কিন কাপড়ে সারা রাত ধরে ঝুলিয়ে, মানে একসাথে বেঁধে রেখে ঝুলিয়ে নিয়ে এটাকে মিল্ক বানিয়েছি। এইটা হচ্ছে আমার সেই মিল্কটা। আমি এখন এটা আমার ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আমরা অ্যাজ ইউজুয়াল যেটা করি, সবার আগে বরফটা ঢেলে দেই, বরফ কুচি। যেহেতু আমাদের 1 গ্লাস মিল্কশেক হবে, সেই জন্য এই চামচের 2 চামচ রুহ আফজা আমরা দিয়ে নেব। স্যার, কালারটা অনেক সুন্দর না? আপনারা কি বাসায় রুহ আফজা খান? হ্যাঁ, আমরা খাই। আমরা রুহ আফজা খাওয়ার উদ্দেশ্য আপনারা হয়তো অনেকে জানেন যে এই রুহ আফজার চেয়ে যেটা আমার কাছে এখন বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাদাম। বাদামের ভিতরে আছে ফাইবার এবং ভেরি এসেনশিয়াল ওয়েল, যেগুলো অন্য ফ্রুটস বা ইসের ভিতরে সেই সব এসেনশিয়াল ওয়েল ইজ নট অ্যাভেলেবল। কাজেই অ্যালমন্ড এই দিক দিয়ে খুবই উচ্চমানের খাবার এবং এর ভিতরে প্রচুর ফাইবার আছে এবং যার জন্য এটা অনেকক্ষণ আমাদের স্টমাকে থাকে। আর অ্যালমন্ড অথবা আমরা যদি ব্যবহার করি ইসুবগুল, এবং তার ভিতরে রুহ আফজা, আপনারা হয়তো জানেন রুহ আফজার ভিতরে বিভিন্ন রকম ফলের নির্যাস আছে, যেগুলো যার ভিতরেও আমাদের ভিতরে এসেনশিয়াল যে মাইক্রোনিউট্রিয়েন্ট আমাদের শরীরে দরকার হয়, যেগুলো সেই নিউট্রিয়েন্টগুলো আমরা সাধারণত সব কিছুর ভিতর পাই না, কারণ আমরা পিসমিল হিসেবে বিভিন্ন জিনিস খাই, কিন্তু ইট ইজ ভেরি কনসেন্ট্রেট কম্বিনেশন করা আছে। সেটা যখন অ্যালমন্ডের সাথে অ্যালমন্ড মিল্কের সাথে মিক্স হয়, তখন ইট বিকাম ভেরি রিচ এবং সেটা আমাদের শরীরের জন্য যেমন ভালো, এবং রোজার দিনে আমি যেটা বললাম যে আমাদের ডিহাইড্রেশন হয়, আমাদের বডির ইলেকট্রোলাইটস বিভিন্ন রকম সল্ট লস হয়,
মাইক্রোনিউট্রিয়েন্ট লস হয় সেটার জন্য আরো বেশি সেগুলো আমরা ভালো। রিপ্লেস করতে পারি উইথ দিস ড্রিঙ্ক। এই স্যার আমরা ব্লেন্ড করে নেই এখন। ইটস ভেরি নাইস কালার। Nice এই কালারটা এবং বাচ্চারা অনেক সময় দুধ দেখলে খেতে চায় না, সো অ্যালমন্ড দেখলেও অনেক সময় খেতে চায় না, যে না দুধের মতো কালারটা দেখতে। স্ট্রবেরি কালার ধারণ করেছে, যেটা ভেরি মানে অ্যাট্রাকটিভ, খুব Attractive. আকর্ষণীয়। সব মিলিয়ে এটা একদিক থেকে সুদিং, এবং খুবই হেলদি। নিউট্রিয়েন্ট অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ হেলদি। হয়ে গেল আমাদের রুয়াবজা আলমন্ড মিল্কশেক। স্যার রুয়াবজা হেলদি আড্ডাতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ অনুষ্ঠানদের আয়োজকদের এবং দর্শকদের। আমাদের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটি গিফট আছে। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাঙ্কস আমদাদ ফর দিস গিফট। আমি তাহলে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। ওকে। দর্শক দেখলেন তো, একটু কষ্ট করলেই বানানো যায় কত মজাদার রুয়াবজা আলমন্ড মিল্কশেক। তাহলে আর দেরি না করে এবার ইফতারে চটপট করে বানিয়ে ফেলুন, আর আমাদের রুয়াবজা হেলদি আড্ডার সাথে আরও বেশি করে থাকুন। আপনি যদি রেসিপি, আরও অনেকগুলো রেসিপি জানতে চান রুয়াবজার, তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.ruhabza.com.bd এবং আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন হামদার্দ রুহাবজা। আমি নাইলা বাড়ি আজকে এখন বিদায় নিচ্ছি, আপনাদের সাথে আবার দেখা হবে। খোদা হাফেজ।